হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য আমরা এর আগে 25খানা ক্লাস করিয়ে দিয়েছি অলরেডি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক দিয়ে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো এটা আজকে আমাদের 26 নম্বর ক্লাস, যেখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন একদম বাছাই করা কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আগের যে ক্লাসগুলো করেছি সেখানেও কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে। লখনৌ এটা কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? অপশানগুলো দেখো, গঙ্গা, যমুনা, মোলামুথা না হচ্ছে গোমতী। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, গোমতী। গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ। এছাড়া দেখো, গঙ্গার তীরে অবস্থিত কানপুর, বারাণসী, হরিদ্বার, এগুলো মনে রাখো। যমুনা আগ্রা হচ্ছে আর মথুরা, আর মোলামুথা হচ্ছে পুনে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড প্রতিষ্ঠিত হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড প্রতিষ্ঠিত হয়? তৃতীয়, চতুর্থ, পঞ্চম না হচ্ছে ষষ্ঠ? সঠিক অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বি শিবরামন কমিটির সুপারিশে 1982 সালে 12ই জুলাই এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, বাবর না হচ্ছে চেঙ্গিস খান? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির ধ্বংস করেন। এছাড়া অপশানে দেখো, মোহাম্মদ ঘুরির সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ কটা সাল রয়েছে, 1191, 92 এবং 1215 এই সালগুলো রয়েছে। তো যেখানে দেখে নাও, 1191 যেটা হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ, যেখানে পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। তারপরে 1192 দ্বিতীয় তরাইনের যুদ্ধ, যেখানে ঘুরি পৃথ্বীরাজকে হারিয়ে ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। তারপর 1215 তৃতীয় তরাইনের যুদ্ধ, এতে ঘুরি যুক্ত ছিলেন না, কেন 1206 সালে তার মৃত্যু হয়। যুদ্ধটি হয়েছিল ইলতুৎমিশ এবং ইয়ালদুজের মধ্যে। তারপরে দেখো, বাবরের সঙ্গেও যুক্ত কিছু গুরুত্বপূর্ণ সাল রয়েছে, যেমন 1526 যেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, যেখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তারপরে 1527 খানুয়ার যুদ্ধ, মেবারের রাজপুত শাসক রানা সঙ্গকে পরাজিত করে মুঘল শাসন সুদৃঢ় করে। তারপরে 1528 চান্দেরির যুদ্ধ, যেখানে রাজপুত প্রধান মেদিনী রায়কে পরাজিত করে মালব অঞ্চলে ওপর কৃতিত্ব স্থাপন করে। তারপর 1529 ঘরঘরার যুদ্ধ, মাহমুদ লোদির নেতৃত্বাধীন আফগান বাহিনীকে পরাজিত করে বাংলা ও বিহার সীমান্ত সুরক্ষিত করে। তো এগুলো বাবর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সালগুলো রয়েছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? বলের পরিমাপ, বলের ক্রিয়া, বলের সংজ্ঞা না হচ্ছে ঘর্ষণ বল? সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে বলের পরিমাপ। বলের পরিমাপ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়ে যাই। নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা, আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপের সমীকরণ আমরা পেয়ে থাকি। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, মণিপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। জওহরলাল নেহরু মণিপুরকে জুয়েল অফ ইন্ডিয়া আখ্যা দিয়েছিলেন। তারপরে দেখো, জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে? জল যখন ফোটে তখন তার উষ্ণতার কী পরিবর্তন হয়? বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে না কম বেশি হতে থাকে? তো অবশ্যই কী হবে? একই থাকবে। জল যখন পড়বে তখন তার কিন্তু উষ্ণতা একই থাকে, কারণ স্ফুটনের সময় সংগৃহীত তাপ নীল তাপ হিসেবে কাজ করে, তাই জল ফোটার সময় তার কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট থাকে ওই 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন? আমির খসরু তো ইনি একজন সেতার বাদক, ভালো করে মনে রাখো, খুবই বিখ্যাত নাম। এছাড়া দেখো শরৎ বাদকের নামগুলো দেখে নাও, ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ,
বুদ্ধদেব দাশগুপ্ত, অয়ন সেনগুপ্ত, এরা কিন্তু সবাই কিন্তু শরৎ বাদক। তারপরে তবলার সাথে যুক্ত দেখো ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত কিষান মহারাজ, ওস্তাদ আল্লা রাখা খাঁ, পণ্ডিত শান্তা প্রসাদ বা গুডাই মহারাজ, আর হচ্ছে পণ্ডিত স্বপন চৌধুরী। সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, পণ্ডিত নিখিল ব্যানার্জি, শাহিদ পারভেজ, অনুষ্কা শঙ্কর। বাঁশি বাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, শশাঙ্ক সুব্রমণ্যম, আর হচ্ছে আর প্রসেননা, আর হচ্ছে রনু মজুমদার। এরা প্রত্যেককে বাঁশি বাদক। তো এই নামগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় নোট করে রাখতে পারো, বা এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। ওখানে টেলিগ্রামে জয়েন করলে ওখান থেকেও কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এখানে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। আগের ক্লাসের পিডিএফগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে দিয়েছি। 8 নম্বর দেখো, সুলতানি যুগে স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন। সুলতানি যুগে স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন কে? কে তৈরি করেছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দিল্লির সুলতানি যুগে আলাউদ্দিন খলজি প্রথম কিন্তু কেন্দ্রীয় শাসিত স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন। এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন এই আলাউদ্দিন খলজি। 9 নম্বর দেখো, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটা? আমাদের মানবদেহের দীর্ঘতম হাড়, সবথেকে বড় হাড় আমাদের শরীরে, সেটা হচ্ছে ফিমার। ঠিক আছে, ফিমার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফিমারটা কোথায় রয়েছে? আমাদের একদম উরুতে রয়েছে, কোমর থেকে হাঁটু অবধি। এটা হচ্ছে দীর্ঘতম হাড়। তারপরে দেখো হিউমেরাস, এটা আমাদের মানবদেহের ঊর্ধ্বাঙ্গের বা বাহুর দীর্ঘতম ও বৃহত্তম হাড়, যা কান থেকে কনুই অবধি পর্যন্ত রয়েছে হিউমেরাস। রেডিয়াস, এটা হাতের কনুই থেকে কবজি পর্যন্ত। আর হচ্ছে স্ট্যাফিস, এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোটো হাড়। মানবদেহের সবথেকে ছোটো হাড় হচ্ছে স্ট্যাফিস, যা কানে রয়েছে, কানের ভেতর। এরপরে চলে যাও 10 নম্বর কোশ্চেন। ভারতের সাংবিধানিক প্রধান কি? আমাদের ভারতের সাংবিধানিক প্রধান কি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, না হচ্ছে জনগণ? সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। সংবিধানের 53 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের প্রধান শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 10খানা কোশ্চেন। তো এইভাবে আমরা আগেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। আর চ্যানেল যদি নতুন থাকো কেউ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাসগুলো পাওয়ার জন্য। আর তোমরা যদি এই গ্রাম পঞ্চায়েত এক্সাম বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামের জন্য জিকে পিডিএফ নিতে চাও, তো আমাদের কাছে রয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট জিকে ইবুক, একদম পিডিএফ আকারে তোমরা ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, যার প্রাইস রয়েছে মাত্র 29 টাকা। 29 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার প্লাস সম্ভাব্য প্রশ্নোত্তর রয়েছে, 9500 প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে, একদম টপিক ওয়াইজ, টপিক ধরে ধরে কিন্তু কোশ্চেন অ্যান্সার রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কেউ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ডেমো দেখতে চাইলে টেলিগ্রামে চলে যাও বা আমাকে মেসেজ করে বলো, এখানে আমরা ডেমো দেখিয়ে দেবো। ঠিক আছে, মাত্র 29 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, যার ডেমো অলরেডি আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কীভাবে তৈরি করা হয়েছে। আর তোমরা যদি নিজেরা দেখতে চাও তাহলে আমাদেরকে মেসেজ করো। এছাড়া আমাদের আরও অন্যান্য এক্সামের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে বর্তমানে আমাদের দেখো এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই পিডিএফগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তোমাদের যদি কিছু প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো।